Elevator 775 applied. একবার ভাবুন তো, তুমুল যুদ্ধের মধ্যে অভিযানে যাওয়া কোনো বিমানের জ্বালানি ফুরিয়ে গেল, তখন কি হবে বিমানটির অবস্থা? এটা কি ভূপাতিত হবে, নাকি আকাশেই ধ্বংস হয়ে যাবে? না, তেমন কিছু হবে না যদি আকাশেই জ্বালানি রিফিল করা যায়। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। এক্ষেত্রে সংকটে পড়া বিমানকে জ্বালানি দেওয়ার জন্য পাঠানো হয় আরেক বিমান, তবে কাজটি খুব কঠিন এবং ঝুঁকিপূর্ণ। অনেক সময় যুদ্ধের মতো বিশেষ পরিস্থিতিতে আকাশে বিমানের জ্বালানি শেষ হয়ে যেতে পারে। তখন পাইলট সাহায্যের আবেদন করেন। সংকটে পড়া বিমানকে সাহায্য করতে পাঠানো হয় জ্বালানি বোঝাই বিমান। মাঝ আকাশে এক বিমান থেকে অন্য বিমানে ফুয়েল স্থানান্তরের এই পদ্ধতিকে বলা হয় এরিয়াল রিফুয়েলিং। এরিয়াল রিফুয়েলিং আবার এয়ার টু এয়ার রিফুয়েলিং নামেও পরিচিত। এক্ষেত্রে জ্বালানি লোড করা বিমানটিকে ট্যাঙ্কার বলা হয়, অন্যদিকে জ্বালানি গ্রহণকারী বিমানটিকে বলা হয় রিসিভার। যেসব সামরিক বিমানগুলো অপারেশন ফ্লাইটে ৩,০০০ নটিক্যাল মাইলেরও বেশি পথ পাড়ি দেয়, তাদের রিফুয়েলের প্রয়োজন হয়। এরিয়াল রিফুয়েলিং প্রক্রিয়াটি বেশ বিপজ্জনক, কারণ এক্ষেত্রে দুটি বিমানকে ১০০ ফিট বা তারও কম দূরত্বে মাঝ আকাশে অবস্থান করতে হয়। সাধারণত দুটি উপায়ে এরিয়াল রিফুয়েলিং হয়ে থাকে। তার একটা হলো প্রোব অ্যান্ড ড্রপ। এই প্রক্রিয়ায় ট্যাঙ্কার একটি দীর্ঘ হোস পাইপ রিসিভারের দিকে এগিয়ে দেয়। বাতাসে ভেসে বেড়ায় হোস পাইপ। এই পাইপের মাথায় ফানেল আকৃতির একটি নল থাকে। রিসিভারের পাইলট আরেকটা নল জ্বালানি সংগ্রহের জন্য এগিয়ে দেয়। দুটি নলই বাতাসে ভেসে থাকে। কৌশলী পাইলটরা দুই নলের সংযোগ ঘটান। নল দুইটি সংযুক্ত করার বিষয়টি করতে হয় নির্দিষ্ট গতিতে। খুব বেশি ধীর গতিতে হলে সংযোগ নাও হতে পারে, আবার খুব দ্রুত নড়াচড়া করলে হোস পাইপ ভেঙে যেতে পারে। আরেকটি প্রক্রিয়া হলো ফ্লাইং বোম। এক্ষেত্রে বোম নামে পরিচিত শক্ত একটি নল দুইটি বিমানের মধ্যে সংযুক্ত করা হয়। একজন বিশেষজ্ঞ অপারেটর রিসিভার বিমানে নলটি সংযুক্ত করেন। এরপর নির্দেশ দেওয়ার পর ট্যাঙ্কার বিমান থেকে নলে ফুয়েল ছাড়া হয়। দ্রুত জ্বালানি স্থানান্তর করা যায় বলে এই পদ্ধতিটি বেশ জনপ্রিয়। ফ্লাইং বোম পদ্ধতিতে মিনিটে ৬,০০০ পাউন্ড জ্বালানি স্থানান্তরিত হয়ে থাকে। প্রোব অ্যান্ড ড্রপের ক্ষেত্রে যা মিনিটে ২,০০০ পাউন্ড। সোনিয়া খান, খবর সংযোগ।